আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা পরিপাক ও শোষণ নিয়ে পড়ব। তো পরিপাক ও শোষণ নিয়ে পড়ার আগে হচ্ছে আমাদের পরিপাক ও শোষণ সম্পর্কে হচ্ছে জানতে হবে যে পরিপাক ও শোষণ বলতে আসলে কী বোঝায়। সো দেখো, এখানে বইয়ের শুরুতে হচ্ছে গিয়ে একটা লাইন দেওয়া আছে যে রোগ জীবাণুর আক্রমণ থেকে দেহকে রক্ষা করার জন্য প্রাথমিক যে প্রয়োজনীয় শর্ত সেটা হচ্ছে আমার পুষ্টি। ঠিক আছে, এখন পুষ্টি কোথা থেকে পাবো? পুষ্টি পাবো হচ্ছে আমরা খাদ্য থেকে। ঠিক আছে, তাহলে পুষ্টির জন্য আমাদের খাদ্য গ্রহণ করতে হবে। এখন আমরা খাদ্য গ্রহণ করার জন্য আমরা হচ্ছে গিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম, আমরা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে একটা বার্গার কিনলাম। তো এটা কিনে আমরা কী করবো? এটা আমরা খাওয়া শুরু করলাম। তো প্রথমে আমরা কী করবো? প্রথমে হচ্ছে আমরা দাঁত দিয়ে এটাকে চাবাবো। তো যখন চাবাবো তখন হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে খুব ছোটো ছোটো বার্গারে পরিণত হবে, রাইট? তো এটা হচ্ছে দাঁতের মধ্যে, দাঁত দিয়ে চাবানোর ফলে এটা হচ্ছে মুখের মধ্যে ছোটো ছোটো বার্গারে পরিণত হবে। তারপর কী করব? তারপর হচ্ছে আমরা এটা হচ্ছে গিলে ফেলবো। তো গিলে ফেলার পরে এটা হচ্ছে আমাদের পেটে যাবে। তো পেটে যাওয়ার পরে কী হবে? পেটে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের হরমোন আছে, এনজাইম আছে, তারা হচ্ছে এই খাবারটার উপর ক্রিয়া করবে। এই খাবারটার উপর ক্রিয়া করে তারা হচ্ছে গিয়ে এই খাবারটাকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করবে, এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলা হচ্ছে গিয়ে সরল তরল এবং হচ্ছে আমাদের দেহের যে কোষগুলো আছে, দেহকোষ ইজিলি তাদেরকে গ্রহণ করতে পারবে। ঠিক আছে, দেহকোষের গ্রহণের উপযোগী কণায় পরিণত করবে। ঠিক আছে, তাহলে উপযোগী কিসে পরিণত করলো? কণায় পরিণত করলো। ঠিক আছে, তো এই যে হচ্ছে গিয়ে এখানে দুইটা কাজ ঘটছে। এই যে বার্গারটা দাঁত দিয়ে চাবায় আমরা হচ্ছে ছোটো ছোটো বার্গারে পরিণত করছি, এখানে হচ্ছে গিয়ে মূলত যান্ত্রিক পরিপাক হয়েছে। এখানে কী হয়েছে? যান্ত্রিক পরিপাক হয়েছে। এখানে হচ্ছে মূলত যান্ত্রিক পরিপাক হয়েছে। আর এই যে হরমোন এবং এনজাইম ক্রিয়া করছে, ক্রিয়া করে এটাকে ক্ষুদ্র কণায় পরিণত করছে, এটাকে আমরা মূলত হচ্ছে রাসায়নিক পরিপাক বলতেছি। এটাকে মূলত হচ্ছে আমরা রাসায়নিক পরিপাক বলি। সো এখন কথা হচ্ছে যে যান্ত্রিক পরিপাক কেন হইতে হবে? যান্ত্রিক পরিপাক না হলে কি হইতো? এখন যান্ত্রিক পরিপাক হওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এনজাইমের ক্রিয়াকলাপ বৃদ্ধি করা। ঠিক আছে, হচ্ছে একটাই কাজ, সেটা হচ্ছে এনজাইমের ক্রিয়াকলাপ বৃদ্ধি করা। এখন এনজাইমের ক্রিয়াকলাপ বৃদ্ধি বলতে কী বোঝাচ্ছে? কলাপ বৃদ্ধি। তো এটা দ্বারা কী বোঝাচ্ছে আমরা একটু বুঝি। যখন হচ্ছে আমরা যদি পুরো বার্গারটা হচ্ছে একসাথে প্যাটে নিয়ে ফেলতাম, তখন হচ্ছে আমাদের প্যাটের ভিতরে এনজাইমগুলো হচ্ছে গিয়ে বার্গারটার উপরের তলে ক্রিয়া করতো। ঠিক আছে, তো এই জন্য তখন হচ্ছে পরিপাক হইতে অনেক সময় লাগতো। বাট যখন হচ্ছে গিয়ে আমরা ছোটো ছোটো কণায় পরিণত করছি, এনজাইমটা ক্রিয়া করার জন্য আরও বেশি জায়গা পাইছে, অনেক বেশি তল পাইছে। ঠিক আছে, সো যার কারণে পরিপাকটা অনেক ইজিলি হয়েছে। তাহলে যান্ত্রিক পরিপাকের উদ্দেশ্য এটা, সেটা হচ্ছে যে এনজাইমের ক্রিয়াতল বৃদ্ধি করা। যান্ত্রিক পরিপাকে কী হয়? মূলত খাদ্যবস্তুর গাঠনিক পরিবর্তন হয়, খাদ্যবস্তু আরও ছোটো হয়। এবং রাসায়নিক পরিপাকে কী হয়? খাদ্যবস্তুর রাসায়নিক পরিবর্তন ঘটে। এই আমাদের মুখের মধ্যে যখন আমরা একটা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করছি, এটা কিন্তু স্টিল বার্গার, বাট পেটে যাওয়ার পর এটা কিন্তু আর বার্গার নেই, এটা হচ্ছে গিয়ে একেবারে দেহকোষের গ্রহণ উপযোগী কতগুলো ক্ষুদ্র কণায় পরিণত হয়েছে। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা বইয়ে ফিরে যাই, এখান থেকে আমার কী কী জানতে হবে? এই পেজ থেকে আমার কী কী জানতে হবে? এই পেজ থেকে আমার দুইটা জিনিসই জানতে হবে। সেটা হচ্ছে পরিপাক কাকে বলে, পরিপাক কত প্রকার? পরিপাক হচ্ছে দুই প্রকার আমরা জানি। পরিপাক একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। এটা আমার জানতে হবে। আর যান্ত্রিক পরিপাক কেন করা হয়, এটা আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে কি এনজাইমের ক্রিয়াকলাপ বৃদ্ধির জন্য করা হয়। এনজাইমের ক্রিয়াকলাপ বৃদ্ধির জন্য করা হয়। তাহলে আমরা দেখি এখানে আমার কী জানতে হবে। হচ্ছে পরিপাক কয় প্রকার? পরিপাক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে যান্ত্রিক আর একটা রাসায়নিক। যান্ত্রিক পরিপাক কেন করা হয়? এনজাইমের ক্রিয়াতল বৃদ্ধি করার জন্য ঘটানো হয়। আর হচ্ছে এই হচ্ছে আমার রাসায়নিক পরিপাক। ঠিক আছে, আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাকে কী হয়? এনজাইম আর হরমোন, এনজাইমের সহায়তা হচ্ছে কী হয়? খাদ্যবস্তুকে ভাঙা হয়। আচ্ছা, এখন পরিপাক কোথায় হয়? পরিপাক হয় হচ্ছে গিয়ে পৌষ্টিক নালী। এখন পরিপাক কোথায় হয়? যেখানে পরিপাক হয়, যে তন্ত্রের মাধ্যমে আমরা পরিপাক ঘটাই, তাকে আমরা বলতেছি হচ্ছে কি পরিপাকতন্ত্র। ঠিক আছে, পরিপাকতন্ত্র দুইটা জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে পরিপাক নালী, আর একটা হচ্ছে পরিপাক গ্রন্থি। ঠিক আছে, পরিপাক গ্রন্থি। আচ্ছা, এখন কোশ্চেন আসবে এটা যে পরিপাক গ্রন্থি কয়টা আছে? পরিপাক গ্রন্থি আছে হচ্ছে 5টা। ঠিক আছে, কারা কারা? লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, আন্তরিক গ্রন্থি, একটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। আচ্ছা, তো এখান থেকে যেটা জানতে হবে যে একমাত্র এই যে দুইটা গ্রন্থির নাম নিছি, গ্যাস্ট্রিক গ্রন্থি আর আন্তরিক গ্রন্থি, এই দুইটার গ্রন্থি হচ্ছে কি পরিপাক নালীর ভিতরে অবস্থান করে।
এই দুইটা কোথায় অবস্থান করে? পরিপাক নালীর ভিতরে। আর বাকি যে তিনটা আছে, এই তিনটা হচ্ছে পরিপাক নালীর বাইরে অবস্থান করে, ঠিক আছে? পরিপাক নালীর বাইরে অবস্থান করে। তাহলে কোশ্চেন আসতে পারে যে পরিপাক নালীর ভিতরে কোন তিনটা গ্রন্থি অবস্থান করে, ভিতরে কোন দুইটা গ্রন্থি অবস্থান করে, আন্তরিক গ্রন্থি আর গ্যাস্ট্রিক গ্রন্থি, আর বাইরে কোন তিনটা অবস্থান করে, লালার গ্রন্থি, যকৃৎ আর হচ্ছে অগ্ন্যাশয়, ঠিক আছে? পরিপাক নালী থেকে কি জানতে হবে? পরিপাক নালী থেকে আমার জানতে হবে পরিপাক নালীর দৈর্ঘ্য, সেটা হচ্ছে 8 থেকে 10 মিটার, ঠিক আছে? আলিম স্যারের বইতে দেওয়া আছে 29 ফুট, ঠিক আছে? এবং পরিপাক নালীর ভিতর দিয়ে প্রতিদিন প্রায় 11.5 লিটার খাদ্যবস্তু কী হয়? প্রবাহিত হয়। তাহলে এই পেজ থেকে আমার কি জানতে হবে? যেটা আমরা বলছি যে পৌষ্টিকতন্ত্র কয় প্রকার, পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র কয় প্রকার, কয়ভাবে ভাগ করা হয়? দুইটা ভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে পৌষ্টিক নালী আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি, ঠিক আছে? তাহলে পৌষ্টিক গ্রন্থি কয়টা? পৌষ্টিক গ্রন্থি হচ্ছে 5টা। আমার এখান থেকে আসবে যে কী আসবে? নিচের কোনটি পৌষ্টিক গ্রন্থির অংশ বা নিচের কোনটি পৌষ্টিক গ্রন্থির অংশ না, ঠিক আছে? আর পৌষ্টিক নালী থেকে কী বলছি? পৌষ্টিক নালী হচ্ছে 8 থেকে 10 মিটার লম্বা, এবং আলিম স্যারের বইতে এটাকে 29 ফুট বলা হয়েছে, ঠিক আছে? এটাকে বলা হয়েছে 29 ফুট। এখন পৌষ্টিক নালী থেকে কী কী জানতে হবে? দেখো, প্রথমত হচ্ছে গিয়ে আমাদের মুখছিদ্র আছে, শুরুতে হচ্ছে মুখছিদ্র। হা করলে হচ্ছে মুখের ভিতরে যা দেখা যায় সেটাই হচ্ছে মুখ বিবর, ঠিক আছে? এখন মুখ বিবরের মধ্যে কয়েকটা অংশ আছে। কি আছে? মুখ বিবরের মধ্যে মুখ বিবরকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয় মূলত, ঠিক আছে? একটা হচ্ছে গিয়ে ভেস্টিবিউল, আরেকটা হচ্ছে গিয়ে প্রকৃত মুখ বিবর। এখন এই ভেস্টিবিউলের মধ্যে হচ্ছে মূলত আমাদের সামনে যে ঠোঁট আছে, ঠোঁট, গাল এবং হচ্ছে দাঁত, এই তিনটা নিয়ে হচ্ছে ভেস্টিবিউল। আর এই যে মুখ বিবর, প্রকৃত মুখ বিবরের মধ্যে মূলত হচ্ছে তোমার লালা গ্রন্থি আছে, জিহবা আছে, ঠিক আছে? আমাদের যেটা জানতে হবে, আমাদের হচ্ছে গিয়ে দাঁত, লালা গ্রন্থি আর হচ্ছে জিহবা নিয়ে আমাদের পড়তে হবে, ঠিক আছে? তো গলবিল, তারপর আসা হচ্ছে গলবিল। তো গলবিল থেকে কি জানতে হবে? গলবিলের 3টা অংশ আছে, ঠিক আছে? এই 3টা অংশ নিয়ে জানতে হবে। কি কি আছে? নাসা গলবিল, মুখ গলবিল, একটা হচ্ছে স্বর গলবিল। দেখো, এটাকে বলা হচ্ছে নেজোফেরিংস, এটাকে বলা ওজোফেরিংস, আর এটাকে বলা হচ্ছে ল্যারিঞ্জোফেরিংস, ঠিক আছে? তো গলবিল থেকে হচ্ছে এই 3টার নাম জানলেই হবে। গলবিল থেকে কোশ্চেন আসবে এটা যে হচ্ছে নিচের কোনটি গলবিলের অংশ, সেটা হচ্ছে কি অপশন এই 3টা থাকবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে অন্ননালী থেকে বেশি কিছু জানতে হবে না। গলবিল থেকে এটা দৈর্ঘ্যটা জানতে হবে, আর গলবিলের দৈর্ঘ্যের দ্বিগুণ হচ্ছে আমাদের অন্ননালীর দৈর্ঘ্য, এটা হচ্ছে 25, ঠিক আছে? তাহলে এইটুকু জানলেই চলবে আমাদের, ওকে? তারপর হচ্ছে অন্ননালীর পরে হচ্ছে খাবারটা হচ্ছে কোথায় যায়? পাকস্থলিতে যায়, ঠিক আছে? পাকস্থলিতে যায়, পাকস্থলী থেকে হচ্ছে ক্ষুদ্রান্ত্র, দেন হচ্ছে বৃহদান্ত্র। তো এই নিয়ে আমরা পরে পড়বো, বাট হচ্ছে আজকে হচ্ছে আমরা হচ্ছে এই প্রথম 4টা মানে হচ্ছে মুখ বিবরণ নিয়ে পড়বো, ঠিক আছে? তো তার আগে হচ্ছে গিয়ে এখানে দেখো, এখানে হচ্ছে গিয়ে পরিপাক কয়টা ধাপে হয়ে থাকে? 6টা ধাপে হয়ে থাকে। তাহলে কি কি ধাপে আমরা যদি একটু দেখি, প্রথম ধাপে হচ্ছে কি আমরা খাদ্যটা চাবাই, রাইট? চাবানোকে বলা হচ্ছে যান্ত্রিক পরিপাক, ঠিক আছে? যান্ত্রিক পরিপাক। চাবানোর পরে আমরা কি করি? গলাৎকরণ করি, ঠিক আছে? চাবানোর পরে কী করি? আমরা গলাৎকরণ করি। গলাৎকরণ করলে কী হয়? এটা হচ্ছে গিয়ে পৌষ্টিক নালীর মধ্যে সঞ্চালন ঘটে। এটা হচ্ছে সঞ্চালন হয়ে কোথায় যায়? পাকস্থলিতে যায়। দেন পাকস্থলিতে কী পরিপাক হয়? রাসায়নিক পরিপাক হয়। দেন হচ্ছে কী হয়? আমরা যেটা খাদ্যবস্তু আমরা শোষণ করে ফেলি এবং বর্জ্য পদার্থ কী করি? বর্জ্য পদার্থ বাইরে বের করে দিই। তাহলে দেখো কি এখানে বলা হয়েছে যে প্রথম হচ্ছে আমরা কী করি? দাঁত দিয়ে চাবানো, সেটা হচ্ছে যান্ত্রিক পরিপাক। দেন হচ্ছে আমরা গিলে ফেলি, গিলে ফেলার পর এটা পৌষ্টিক নালীর মধ্যে সঞ্চালিত হয়। দেন পাকস্থলিতে পৌঁছানোর পর রাসায়নিক পরিপাক ঘটে। তারপর হচ্ছে দেন হচ্ছে যেটা খাদ্যবস্তু সেটা আমরা শোষণ করি, আর যেটা হচ্ছে বর্জ্য পদার্থ সেটা হচ্ছে আমরা বাইরে বের করে দিই। এখন বলছে যে মানুষ কেমন প্রাণী? সর্বভোগ প্রাণী বা হচ্ছে অমনিভোরাস প্রাণী, ঠিক আছে? এখন মানুষের খাদ্য উপাদান কয়টা? মানুষের খাদ্য উপাদান হচ্ছে 6টা, ঠিক আছে? যার মধ্যে এই যে ভিটামিন, খনিজ লবণ এবং পানি, এই 3টা হচ্ছে গিয়ে আমাদের ভিটামিন, খনিজ লবণ, পানি হচ্ছে আমাদের পরিপাকের প্রয়োজন পড়ে না, ঠিক আছে? তাহলে কোশ্চেন আসবে এখান থেকে এটা যে নিচের কোন খাদ্য উপাদানের হচ্ছে গিয়ে পরিপাকের কোনো প্রয়োজন পড়ে না, ঠিক আছে? তাহলে নিচের কোন খাদ্য উপাদানের পরিপাকের প্রয়োজন পড়ে বা নিচের কোন খাদ্য উপাদানের পরিপাকের প্রয়োজন পড়ে না, ঠিক আছে? এটা কোশ্চেন আসতে পারে। এখন আসা হচ্ছে শর্করাতে, ঠিক আছে? আমার হচ্ছে পরিমাণ জানা লাগবে। তো আমরা শুধু শর্করার পরিমাণটা মনে রাখবো। শর্করার পরিমাণ কত? 600, ঠিক আছে? শর্করার পরিমাণ হচ্ছে 600। এখন এই 600কে আমরা হচ্ছে কী করবো? 4 দিয়ে ভাগ করবো, ঠিক আছে? 600কে 4 দিয়ে ভাগ করলে কত আসে? 150। 150 হচ্ছে আমি